দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ। মানে খুব গরম বলি না আমরা, খুব গরম কোনো বিষয় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আমি এই রিপোর্টটা মূলত পড়তে চাই। এটাতে খুব বেশি নিজের টেক বলার জায়গা নেই, যা আছে সেটা বলবো শেষে, কিন্তু এই রিপোর্টটা পুরোটা একটু আমাদের শুনে রাখা দরকার। আমি পুরোটাই পড়বো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট, এটা একটা রেকর্ড থাকুক, এবং আপনারা অনেকেই হয়তো পড়েননি, তাই আমার মনে হলো যে আপনাদের কাছে এই রিপোর্টটা একটু আনা দরকার। এটা আমাদের এই সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে আমাদের এই গণ অভ্যুত্থান প্রশ্নে। হেডলাইন হচ্ছে, জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার। অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে, তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময় তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে। জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সমকালকে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে বলে তিনি জানান। খেয়াল করি আমরা, বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্য চাওয়া হচ্ছে বিভিন্ন আহত নিহতদের, সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে, এবং কোনগুলো পাওয়া যাচ্ছে না আমরা একটু পরে বুঝবো। এবং শুনতে শুনতেই আমার মনে হয় আমরা বুঝে ফেলবো সরকার কেন এই গড়িমসি করছে। এটা স্বীকারও করেছে সরকার। এখানে স্পেসিফিকলি একজনের নাম আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌফিক হাসান। তিনি বলেন, তথ্য অনুসন্ধান মিশনের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে। তিনি জানান, জাতিসংঘের যে স্বীকৃত পদ্ধতি আছে তথ্য অনুসন্ধানের দল সেটাই করতে চাইছে। সেখানে তারা আবার যে তথ্য পাবে সেটা তারা গোপনীয়তাও রক্ষা করবে। তারা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবে, কিন্তু আসলে এগুলো হয়নি। সরকারের সংশ্লিষ্টরা জানান, সরকারের আমন্ত্রণে আগস্টের শেষের দিকে প্রাথমিকভাবে তারা আসে। তাদের হাইকমিশনের মানবাধিকার হাইকমিশনের 3 সদস্য কি ভাবে কাজ করবেন, কিভাবে কি সহযোগিতা লাগবে এগুলো জানান, এবং সরকারের কাছ থেকে কি প্রয়োজন সেগুলো তারা জানিয়েছিলেন। তারপর মূল তদন্ত দল আসে সেপ্টেম্বরে, এবং তারা বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়েও আসলে তথ্যপত্র নিয়ে ফিরে যায়। এই তথ্য অনুসন্ধান নিয়ে আবারও জাতিসংঘের কর্মকর্তা বলছেন, ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব তথ্য দেওয়ার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু চাহিদা অনুযায়ী নথি মেলেনি। সরকার তথ্য দিয়েছে, তবে আংশিক। বিশেষ করে এই জায়গাটা আমরা দেখি, জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সাড়া পাওয়া যায়নি। আমরা এই যাই প্রধান কারণ বলে মনে করি, এবং এইখানে সরকার এটা ইচ্ছাকৃত গড়িমসি, এটা মানে জাস্ট গড়িমসি, এটা পরিকল্পিতভাবে এটা দেওয়া হয়নি, এবং এটা সরকার ঠিক করছে কিনা আমরা সেই আলাপটাও আসলে করব। তারপর বাংলাদেশকে 24 অক্টোবর সময় বেঁধে দেয়, 30 সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে পারে, দেয়, তাও হয়নি। পরে 9 নভেম্বর বেঁধে দেয়, এবারও ব্যর্থ হয়েছে। আবার নতুন করে সময় দেয়া হয়েছে, তার মানে বারবার তারিখ বেঁধে দেওয়ার পরও সরকারের দিক থেকে তথ্য দেওয়া হয়নি। তাহলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে সরকারের ইনএফিসিয়েন্সি আছে কিনা। ইনএফিসিয়েন্সিও আছে, কোনো সন্দেহ নেই, কারণ এই আহতদের ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে চরম ইনএফিসিয়েন্সি দেখেছি সরকারের। আমরা শুধু একটা মন্ত্রণালয়কে যেন দায়ী না করি, অ্যাজ এ হোল পুরো সরকারের এই দায় আছে, তাদেরকে এটা নিতে হবে। এবং একই সাথে এখন দেখছি তথ্য অনুসন্ধান বা এই তথ্যগুলো দিতে ইনএফিসিয়েন্সি আছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এটা করা হচ্ছে না, সেটাও খুব নিশ্চিত। এবার যে জরুরি কথা, সরকারের উচ্চ পর্যায়ে এক কর্মকর্তা বলছেন, এখানে অনেক জবাব পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতের উপরে টিকে রয়েছে। জুলাই আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না, ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক। সরকার মনে করছে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের তথ্য গেলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হবে, তেমনি বাহিনীগুলো বিশ্বের নানা সমালোচনা ও হয়রানির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকার নতুন করে দেশকে গড়ে তোলার কাজ ব্যাহত হবে। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দল অনুরোধ জানালেও সাড়া মেলেনি।
কি কি তথ্য চেয়েছিল? 16 ধরনের। তার মধ্যে 1 থেকে 15 আগস্ট মানে 1 জুলাই থেকে তাদের তথ্য, নাম, তারিখ সহ শহর, লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানতে চায় তারা। নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এই সময়ের মধ্যে নিহত ও আহত হয়েছেন তাও জানতে চেয়েছিল অনুসন্ধান দল। জুলাই আগস্টে সামরিক, আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে প্রতিনিধি দল। কোন শহরে কোন বাহিনীর ইউনিট কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে নথিসহ তথ্য চাই। এর পাশাপাশি কোন ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার, গাড়ি সহ সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, কোথায় এগুলো মোতায়েন করা হয়েছে তাও জানতে চেয়েছে। ছাত্র জনতার বিরুদ্ধে, যেগুলো একটু মন দিয়ে শুনি, অভিযান পরিকল্পনা, বল প্রয়োগের মাত্রা, রুলস অফ এনগেজমেন্টের লিখিত, SMS অথবা মৌখিক নির্দেশের তথ্য চেয়েছে। কি পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে তারও তথ্য চেয়েছে। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছিল, কোথায় কারা আটক করেছিল, আটকের দায়িত্বে কারা ছিল সেটাও তারা জানতে চেয়েছে। কি ধরনের অভিযোগ করা হয়েছে যারা আটক হয়েছে তাদের, এবং আইনি ভিত্তি জানতে চেয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের পর কি নির্দেশনা ছিল, আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কি কি করা হয়েছে এগুলো। বর্তমানে কি ধরনের ফৌজদারি তদন্ত চলছে, তার পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল, সহিংসতার নির্দেশ দিয়েছে তারাও তথ্য চেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্যানুসন্ধানী দল। এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন, সংখ্যালঘুদের উপর আক্রমণ, নারী সহ যৌন নিপীড়ন, আন্দোলনকারী রাজনৈতিক কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিকদের উপরে নজরদারি, হুমকি ও ভয়ভীতি দেখার বিস্তারিত তথ্য চেয়েছে জাতিসংঘ। আমরা একটা জিনিস খুব খোলাখুলি বুঝতে পারছি, এই তথ্যগুলো বিশেষ করে নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট তথ্যগুলো দিতেই গড়িমসি হচ্ছে। মানে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো, ভাবমূর্তির কিছু ছিল না তো? মানে ভাবমূর্তি, কার ভাবমূর্তি রক্ষা করতে চাইছে সরকার? বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিশ্চিতভাবেই শেখ হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরাসরি যদি বলে মূলত পুলিশ এবং র্যাব, এগুলো র্যাবের মধ্যে হয়তো কিছু সামরিক বাহিনীর সদস্য ওখানে আছেন। সুতরাং সিস্টেম্যাটিকলি ওই সময় সবচেয়ে বেশি কাজ তারা করেছেন। সেনাবাহিনী যে সময় নেমেছে, সেই সেনাবাহিনী নামার পর সেনাবাহিনীর দিক থেকে অন্তত ছাত্রদের উপরে, জনতাগণের উপরে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই না। আর যদি কেউ করে থাকেন সেটা শেখ হাসিনার দায়। আমরা এই কথাটা বলছি, আমাদের বাহিনীগুলো কেন এটা তাদের দায় বলে মনে করছেন? আমি খুব সিরিয়াসলি মনে করি এই তথ্যগুলো বের করা দরকার, এগুলো আমাদের স্বার্থেও দরকার। এই দেশের জনগণের উপরে এই রকম বিভৎসতা চালানোর পর বাহিনীর যে অংশগুলো এটাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, আই রিপিট, নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল, তাদেরকে ধরতে, তাদেরকে অভিযুক্ত করতে আমাদের সমস্যা কেন? এই আমরাই কি তাহলে মনে করছি যে আমরা আসলে শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো? আর দ্বিতীয় কথাটা হচ্ছে, নিরাপত্তা বাহিনী যদি এটা না করে, তাদেরকে যদি আমরা ছাড় দিই, তাহলে শেখ হাসিনাকে আমরা কিভাবে অভিযুক্ত করতে চাই? আমরা তো জাতিসংঘের তদন্তের মাধ্যমে প্রাপ্ত জেনুইন তথ্য আমরা দিচ্ছি না। সেটা আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারতো। ওটা একটা অকাট্য প্রামাণ্য দলিলের মতো কাজ করতো যে কিভাবে এই প্রসেসটা হয়েছে। অনেক কিছু তারা জানতে চেয়েছে। বল প্রয়োগ করতে কে বলেছে, কোন ইউনিট সিদ্ধান্ত নিয়েছে, কতটুকু বল প্রয়োগ করা হবে, গুলি কখন করা হবে, কি ধরনের গুলি ব্যবহার করা হবে, বন্দুক কে দিয়েছে, এই যাবতীয় সবগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যায়, সেটা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে। এবং এটা করে আসলে আদতে শেখ হাসিনার বিচারকেও কিন্তু আমরা দুর্বল করে দিচ্ছি, নিশ্চিতভাবেই করছি। আমাদের বাহিনীগুলো, আমরা এখন যদি আরো খোলাখুলি কথা বলি, জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে আমাদের সামরিক বাহিনী, এমনকি পুলিশও কাজ করে, এতে সমস্যার কিছু নেই। বাংলাদেশে এখন একটা নতুন সরকার আছে, যারা যারা শাস্তি প্রাপ্ত হবেন তাদেরকে আমরা শাস্তি নিয়ে দেখিয়ে দেবো যে যারা এসব করেছেন তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। এই শাস্তি দিয়ে বাকি বাহিনী তো আর শেখ হাসিনার অধীনে না, বাকি বাহিনী এখনকার অন্তর্বর্তী সরকারের অধীনে এবং ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে তারা কাজ করবে। এবং আমরা এক্সপেক্ট করি তারা বিভৎসতা শেখ হাসিনার সময় যা করতেন তা করবেন না, তারা একটা পেটোয়া বাহিনীর মতো কাজ করবেন না, তারা একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবেন। তাহলে তাদের ওই জায়গায় অবস্থান ধরে রাখতে সমস্যা হবে কেন? সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো। ইটস অল অ্যাবাউট কমিউনিকেটিং। সরকার এইসব যুক্তি তথ্য দিয়ে সেসব অথরিটির সাথে কথা বলুক। শেখ হাসিনার কাজের দায় আমাদের বাহিনীগুলো কেন নেবে? এবং আমরা আমাদের বাহিনীর ক্ষেত্রে যারা ইনভলভড ছিল তাদেরকে আমরা শাস্তি দিয়েছি। আমরা ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছি তো।
এছাড়াও পরবর্তী পর্যায়ে যেসব মামলা হয়েছে, আমি ধারণা করি সব মামলার ব্যাপারে সরকারের গড়িমসি থাকতে পারে, কারণ বহু ক্ষেত্রে মামলা খুব জেনুইনলি হয় নাই, ঢালাওভাবে খুনের মামলায় অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে প্রথম দিন থেকে সমালোচনা আছে এবং সরকারকে ওই সমালোচনা নিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই তথ্যগুলো দিতে হবে এবং যদি ভুল থাকে সেটা শুধরে নিতে হবে। আমাদের খুব দ্রুত জেনুইন মামলা, মানে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে হত্যা, গুম, এগুলোর সাথে ফিনান্সিয়াল করাপশনেরও প্রচুর তথ্য প্রমাণ আছে, সেগুলো দিয়ে খুব দ্রুত সেগুলো করা উচিত হবে, সেই তথ্য দিতে হবে এবং তাতে যদি কোনো ভুল থাকে সেই ভুল শুধরে নেওয়ার জন্য নিশ্চয়ই জাতিসংঘ সাজেস্ট করবে, সেই সাজেশন আমরা নেব। কিন্তু জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠানকে ডেকে এটা নিয়ে খুব হাইপ তৈরি করা হয়েছিল। আই অলসো স্পোক ইন ফেভার অফ দ্যাট। আমার মনে আছে যে আমি এটুকু বলতে চেয়েছি যে সরকার একটা খুব চমৎকার কাজ করছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা এখন সেই এক পুরনো লুকোছাপা দেখছি এবং এটা করে আই রিপিট, শেখ হাসিনা এবং তার যে দালালরা আছেন, তার যে ক্লোজ নেক্সাসের লোকজন আছেন, তাদের বিচার ব্যবস্থাটাকে প্রকারান্তরে ধ্বংস করা হচ্ছে। আমরা পলিটিক্যালি খুব শোরগোল করি, বিচার ছাড়া এটা হতে দেব না, ওটা হতে দেব না, ওটা হতেই হবে, কিন্তু আমরা আসলে এক হলো আমরা অদক্ষ, অযোগ্য। আমি রিপিট, আমরা অদক্ষ, অযোগ্য। আমরা আন্তরিকভাবে চাইলে ওই কাজগুলো ভালো মতো করতে পারতাম না।